আরে আরে, আপনি এটা কি করছেন? লাইন কেন অফ করছেন? আমি অন্ধকারে খুব ভয় পাই। আমি লাইট অফ না করে ঘুমাতে পারবো না। এত ভয় পাও কেন? তুমি কি ছোট বাচ্চা নাকি? আরে, আমি ছোট বাচ্চা নই তো কি বুড়ো বেটি হয়ে গেছি নাকি? সবে মাত্র ক্লাস 10-এ পড়ি। আমার বয়স মাত্র 16। হাই হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম টু অল। আমি তোমাদের সকলের প্রিয় প্রিয়াঙ্কা বলছি। আমি জানি তোমরা আমাকে অনেক মিস করো এবং অনেকেই আমাকে মেসেজ করে বলো আপু প্লিজ নিয়মিত কেন গল্প দিচ্ছেন না। তো তোমাদের সবার জন্য আমি একটা সুখবর নিয়ে এসেছি। তোমরা তো জানো আমার একটা হচ্ছে অফিসিয়াল চ্যানেল আছে, ভয়েস অফ প্রিয়াঙ্কা, এবং এইটার সাথে এখন আমি নতুন আরেকটা অফিসিয়াল চ্যানেল খুলছি, সেটার নাম হচ্ছে স্টোরি এক্সপ্রেস। তো আশা করি এখন থেকে দুই চ্যানেলেই তোমরা গল্প পাবে। মানে একদিন যদি ভয়েস অফ প্রিয়াঙ্কাতে আপলোড হয় তাহলে আরেকদিন স্টোরি এক্সপ্রেসে আপলোড হবে। মানে তোমরা আমার গল্প প্রত্যেক দিনই শুনতে পাবে আমার নিজের অফিসিয়াল চ্যানেল দুইটা থেকে। সো জিনিসটা কিন্তু খুবই সারপ্রাইজিং। তো আশা করতেছি তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিবে। স্টোরি এক্সপ্রেস চ্যানেলটা ইউটিউবে সার্চে দাও, পেয়ে যাবে। আর না হলে হচ্ছে এই ভিডিওর ঠিক লিঙ্কে তোমরা পাবে, বা হচ্ছে কমেন্টে আমি পিন কমেন্ট করে দিব, তাহলে সেখান থেকেও তোমরা সাবস্ক্রাইব করতে পারো। সো দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো স্টোরি এক্সপ্রেস। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আই লাভ ইউ, বাই। তো কি আমার মাথা কিনে নিয়েছো নাকি? তোমাকে বলেছিলাম নাকি ঢেই ঢেই করে আমাকে বিয়ে করতে চলে আসতে? দেখুন, আমাকে একদম ধমক দিয়ে কথা বলবেন না। আমাদের বাড়িতে কেউ আমাকে কখনো ধমক দিয়ে কথা বলে না। সবাই আমার সঙ্গে খুব ভালো আচরণ করে। হ্যাঁ, তাহলে এখানে কেন এসেছো? আমি কি তোমাকে এখানে আসতে বলেছিলাম, নাকি তুমি তোমার বাবার বাড়ি থেকে গেলেই তো পারতে? আপনি তো ধেই ধেই করে নাচতে নাচতে আমাকে বিয়ে করতে চলে গেলেন। আপনি যদি আমাকে বিয়ে না করতেন তাহলে কি আমি এখানে আসতাম নাকি? দেখো মেয়ে, এমনিতেই তোমার এসব কার্যকলাপ আমার একদম ভালো লাগছে না। এর মধ্যে আবার আমার সঙ্গে একদম টেরা টেরা কথা বলবে না, তাহলে কিন্তু তোমার কপালে খারাপই আছে। এটা আমি তোমাকে বলে দিলাম। কে আপনি? যাই বলেন আর যত কিছুই বলেন না কেন, আমি কোনোভাবেই আপনাকে রুমের লাইট অফ করতে দেব না। কারণ আমি অন্ধকারে প্রচন্ড ভয় পাই। আপনি যদি এভাবে ঘুমাতে চান তো ঘুমাতে পারেন, না হলে সারা রাত জেগে জেগে আমাকে পাহারা দেন। আমার কোনো প্রবলেম নেই। এই বলে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল প্রিয়াঙ্কা। আর এদিকে রাফি সোফায় বসে বসে 100 বার নিজের 14 গোষ্ঠীকে উদ্ধার করতে শুরু করলো। কারণ আজ এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে শুধুমাত্র তার ফ্যামিলির জন্য। তার ফ্যামিলির মানুষগুলো যদি তাকে ধরে বেঁধে এরকম পিচ্ছি একটা মেয়ের সঙ্গে বিয়ে না দিত, তাহলে হয়তো তার সাথে এরকম একটা হতো না। আপনারা কিছু বুঝতে পারছেন না তাই তো? তাহলে চলুন আপনাদেরকে নিয়ে একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি, আর কি হয়েছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে ঠিক 2 দিন আগের ঘটনায়। চৌধুরী বাড়িতে চলছিল বিয়ের আমেজ, সেই সঙ্গে মাতবর বাড়িতেও চলছিল একই বিয়ের আমেজ। মাতবর বাড়ির মেয়ে নিরুপমার সঙ্গে বিয়ের কথা চলছিল রাফির, সবকিছু ঠিকঠাক। বিয়ের আগের দিন রাতে নিরুপমা তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়, আর সেটা সবটা গোপন রাখে নিরুপমার ফ্যামিলি। তারা তাদের ফ্যামিলির ছোট মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে রাফিকে বিয়ে দিবে বলে ঠিক করে, কারণ মান সম্মানের বিষয়। এলাকার মানুষজনের মধ্যে যদি জানাজানি হয়ে যায় বিয়ের আগের দিন রাতে কনে পালিয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে, তাহলে এলাকার মান সম্মান থাকবে না। সেই জন্য প্রিয়াঙ্কার ফ্যামিলি লুকিয়ে লুকিয়ে এই বুদ্ধিটা করে। কিন্তু বিয়ের আসরে যখন কনেকে নিয়ে আসা হলো এবং লেখালেখির কাজ সব শেষ করে যখন কনেকে কবুল বলতে বলা হলো, তখনই ঘটলো অঘটন। কারণ নিরুপমাকে সবাই চিনত ও নিরুপমার কণ্ঠ সবারই পরিচিত। যখনই না প্রিয়াঙ্কা কবুল বলল, তখন সবাই বিষয়টা ধরে ফেললো। রাফির বাবা তখনই প্রিয়াঙ্কার মুখ থেকে ঘোমটা সরিয়ে দিয়ে চিৎকার করে বলে উঠলেন, এগুলো কোন ধরনের রসিকতা? আমি তো সেটাই বুঝতে পারছি না। বন্ধু প্লিজ, তুই উত্তেজিত হোস না, মাথাটা ঠান্ডা কর। আমি তোকে বিষয়টা বুঝিয়ে বলছি। আরে তুই আমাকে কি বুঝিয়ে বলবি? আমি তো সেটাই বুঝতে পারছি না। এগুলো কোন ধরনের রসিকতা? এখানে এখানে তোর বড় মেয়ের টাকার কথা, কিন্তু এখানে প্রিয়াঙ্কা কি করছে? দোস্ত প্লিজ তুই শান্ত হ, আমি তোকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে বলছি। তুই প্লিজ আমাকে ভুল বুঝিস না, তুই একটু শান্ত হয়ে বস, আমি তোকে সব বলছি। এই বলে প্রিয়াঙ্কার বাবা অনেক রিকোয়েস্ট করার পর রাফির বাবা কিছুটা শান্ত হয়, আর তারপরেই প্রিয়াঙ্কার বাবা বলতে থাকে, দোস্ত, তোকে আমি কথা দিয়েছিলাম আমার বড় মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে দেব, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মেয়ে অন্য একটা ছেলের জন্য সম্পর্ক করত, যেটা আমি জানতাম না। হ্যাঁ, সেটা আজকের কথা নয়, অনেক দিন ধরেই এই কথা চলছে। কিন্তু তখন তোর মেয়ে কেন বলেনি যে সে অন্য একটা ছেলেকে পছন্দ করে, আমার ছেলেকে বিয়ে করতে পারবে না?
দেখ, তুই আমাকে এই প্রশ্নটা করতেই পারিস, তাতে আমি কিছুই উত্তর দিতে পারবো না, কারণ আমি নিজেই জানতাম না আমার মেয়ে অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্কে আছে। যদি জানতাম তাহলে আমি কখনোই এই কাজটা করতাম না। দেখ, একদম নাটক করিস না। যথেষ্ট অসম্মানী করেছিস তুই। আমায় শুধু বন্ধু বলে তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু আজকে যদি তোর জায়গায় অন্য কেউ হতো তাহলে আমি বুঝিয়ে দিতাম আমার সঙ্গে মস্করা করার ফল কতটা ভয়ানক হতে পারে। দেখ দোস্ত, আমি তো দুটো হাতে ধরে ক্ষমা চাইছি। যা হয়েছে সব ভুলে যা। আমার ছোট মেয়ে তো আছে, সে মাশাআল্লাহ আমার বড় মেয়ের চাইতে যথেষ্ট সুন্দরী। আমি আমার ছোট মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে দিতে চাই। কিন্তু আমি তোর ছোট মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব না। যেখানে বড় মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সেখানে আমার ছেলে তোর বড় মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছে, সেখানে আমি কেন তোর ছোট মেয়েকে বিয়ে করিয়ে আমার বাড়িতে নিয়ে যাব? দেখ ভাই, যেটা হয়েছে সেটা আমাদের দুই ফ্যামিলির মানুষ শুধু জানে, বাইরের মানুষ কিন্তু কেউ কিচ্ছু জানে না। তাই আমি তোকে রিকোয়েস্ট করে বলছি, তুই এই বিয়েতে রাজি হয়ে যা। আর তোর ছেলে তোর মতের বিরুদ্ধে গিয়ে কখনোই কোনো কথা বলবে না। এই বলে রাফির বাবা আর প্রিয়াঙ্কার বাবা কথা বলতে থাকে। তখনই সেখান থেকে উঠে রাফি উঠে দাঁড়িয়ে বলতে থাকে, এসব কিছুই হবে না। এখানে আমি বিয়ে করতে এসেছিলাম অন্য একজনকে, আর এখন এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি বাবা এখান থেকে ফিরে চলো। তখনই মুহূর্তের মধ্যে রাফির বাবা রাফিকে বলতে থাকে, না, আমি প্রিয়াঙ্কার সঙ্গেই তোর বিয়ে দেব এবং এটা আমার আদেশ। কিন্তু বাবা প্লিজ বিষয়টা বোঝার চেষ্টা করো। এই মেয়েটা অনেক ছোট, আমার সঙ্গে কোনোভাবেই যায় না। বলছি না এই মেয়েটার সঙ্গেই তোমাকে বিয়ে দেব, তাহলে তুমি কথা বাড়াচ্ছ কেন? তাছাড়া মেয়েটা ছোট, তাতে তোমার আরও সুবিধা হবে, কারণ তুমি তোমার মতো করে গড়ে তুলতে পারবে এই মেয়েটাকে, যেটা তুমি নীরব আমার সঙ্গে পারতে না। কারণ নিরুপমা প্রাপ্তবয়স্ক এবং নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স তার হয়ে গেছে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয় রাফি, চুপচাপ বিয়ের কাজটা শেষ করো। ধমক দিয়ে রাফির বাবা এই কথাটা রাফিকে বলেন। তাই রাফি আর তার বাবার মুখের উপর কোনো কথা বলার সাহস পেল না, বাধ্য হয়ে বিয়েটা করে নিতে হলো। বিয়ের সমস্ত কার্যক্রম শেষ হলে যখন বউ নিয়ে বাড়িতে আসলো, তখনই বাড়িতে ঘটলো আরো অঘটন। রাফির মা পুত্রবধূকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠছেন আর চিৎকার দিয়ে বলতে লাগলেন, এগুলো কোন ধরনের অসভ্যতা? বড় বোনের শ্বশুরবাড়িতে ছোট বোন বউ সেজে চলে এসেছে কেন? তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। আগে নতুন বউকে বরণ করে ভিতরে নিয়ে যা আসো। আরে আমি এই মেয়েটাকে কেন বরণ করতে যাব? এই তো আমাদের পুত্রবধূর ছোট বোন। আমার ছেলের বউ কোথায়? আমি আমার ছেলের বউকেই বরণ করতে চাই। তোমাকে আমি কি বললাম তুমি শুনতে পাওনি? চুপচাপ যাকে তুমি নববধূ সাজে দেখতে পাচ্ছ তাকে বরণ করে ভিতরে নিয়ে আসো, তারপর আমি তোমাকে সব বলছি। নিজের স্বামীর এরকম রাগী আর কর্কশ কণ্ঠস্বর শুনে রাফির মা আর কোনো কথা বলার সাহস পেলেন না। চুপচাপ প্রিয়াঙ্কাকে নববধূ রূপে বরণ করে নিয়ে ভিতরে নিয়ে গেলেন। এদিকে রাফির ছোট বয়সে প্রিয়াঙ্কাকে রাফির ঘরের ভিতরে নিয়ে গেল, আর এদিকে রাফির বাবা ড্রয়িং রুমে বসে রাগে ফুসফুস করছেন। তখনই রাফির আম্মু ওনার পাশে গিয়ে বসলো আর বলতে লাগলো, আচ্ছা এবার তুমি আমাকে বলো কি হয়েছে? রাফির বাবা তখন রাফির আম্মুকে সবকিছু খুলে বললেন। সবকিছু শুনে রাফির আম্মু বলতে থাকে, ভুল তো ওরা করেনি, ভুল করেছো তুমি, যারা আমাদের সঙ্গে বড় মেয়ের বিয়ে দিয়ে দিবে বলে সম্বন্ধ ঠিক করেছে, আর এখন বাড়ির ছোট্ট মেয়েকে আমাদের ছেলের ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। তুমি বুঝতে পারছো না এটা কত বড় একটা ষড়যন্ত্র? তো কি করতাম আমি? ওরা যখন এত রিকোয়েস্ট করে বলছিল ওদের বাড়ির ছোট মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে আসতে, তখন যদি আমি না করতাম তাহলে সবাই আমাকে কি ভাবতো তুমি সেটা বলতে পারো? বন্ধু হয়ে বন্ধুর বিপদে তার পাশে থাকা তো অপর বন্ধুর কর্তব্য, তাই না? হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু তোমার ছেলে কি আদৌ এই বিয়েটা নিজের মন থেকে মেনে নিতে পারবে? জানি তার মেনে নিতে একটু সময় লাগবে, কিন্তু তাকে মেনে নিতে হবে। এছাড়া তখন আমার আর কোনো উপায় ছিল না। তুমি প্লিজ তোমার ছেলেকেও বুঝিয়ে বলো যেন এটা নিয়ে কোনো ঝামেলা না করে। রাফির মা তখন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। এদিকে রাফির ছোট বোন প্রিয়াঙ্কার সঙ্গে বসে বসে রুমের ভিতর গল্প করছে। আচ্ছা ভাবি, তুমি আমার সঙ্গে প্রতিদিন পুতুল খেলা করবে তো? হ্যাঁ,
এটা তো আমার খুব পছন্দের একটা খেলা। তুমি চাইলে আমি তোমার সঙ্গে প্রতিদিন খেলবো, আমার খুব ভালো লাগে। ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। জানো, আমি প্রতিদিন পাশের বাড়িতে খেলতে যাই। এটা নিয়ে আমার আম্মু আমাকে খুব বকাবকি করে। এখন থেকে আর কোথাও যেতে হবে না, আমি সারাদিন তোমার সঙ্গে খেলা করতে পারবো। এই বলে তিশা আর প্রিয়াঙ্কা দুজনে গল্প করছিল। তখনই হঠাৎ করে রাফি তার রুমের ভিতর আসে আর প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই মেয়ে শোনো, আমার কিছু বন্ধু বান্ধব এসেছে তোমার সঙ্গে দেখা করতে। ওদের সঙ্গে পারলে একটু ভদ্র ভাষায় কথা বলো। তো আমাকে দেখে কি আপনার অভদ্র বলে মনে হয় নাকি? দেখো, এত কথা বলা আমার একদমই পছন্দ নয়। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে। আমার বন্ধুরা যেন কোনোভাবেই জানতে না পারে আমি একজনকে বিয়ে করতে গিয়ে তার ছোট বোনকে বিয়ে করে নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। কথাটা মাথায় থাকে যেন। কেন, আমার শরীরের কোথাও লেখা আছে নাকি যে আমি আপনার শালিকা হতে গিয়ে বউ হয়ে এসেছি? বললাম তো, একদম চুপ, বেশি কথা বলার চেষ্টা করবে না। জবাব দিয়ে এই কথাটা বলে রাফি রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে রাফির ধমক শুনে প্রিয়াঙ্কার মন কিছুটা খারাপ হয়ে গেল। সে মুখটা কালো করে নিয়ে তিশার দিকে তাকিয়ে বলতে লাগলো, আচ্ছা, তোমার ভাইয়া এমন কেন? ওনার সঙ্গে তো আজকেই আমার প্রথমবার দেখা আর কথা হয়েছে, উনি আমার সঙ্গে এরকম বিহেভিয়ার কেন করছেন? আমি নিজেও সেটা বুঝতে পারছি না, কিন্তু ভাবি তুমি ভাইয়ের সঙ্গে তর্ক করতে যেও না। ভাইয়া এমনিতে অনেক ভালো হলে রেগে গেলে কিন্তু খুব হার্ড হয়ে যায়। এই কথা বলে তিশা রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা আবারও একা হয়ে গেল। একা একা বসে থাকতে তার ভালো লাগছিল না। ঠিক তখনই রাফি তার বন্ধুদেরকে নিয়ে রুমের ভিতরে প্রবেশ করলো। বন্ধুরা সবাই নববধূ রূপে পিচ্ছি একটা মেয়েকে দেখতে পেয়ে রাফিকে বলতে লাগলো, কি ব্যাপার দোস্ত, তোর বউকে এত পিচ্ছি পিচ্ছি লাগছে কেন? দেখো, এত কৈফিয়ত আমি তাদেরকে দিতে পারবো না। তোরা বউ দেখতে চেয়েছিলি, আমি তোদেরকে বউ দেখিয়ে দিয়েছি। এখন চুপচাপ এখান থেকে চলে যা। দয়া করে আমার সঙ্গে আর কোনো কথা বলিস না, আমি তোদের কোনো কথার উত্তর দিতে পারবো না। আরে ভাই, আমি তো এটাই বুঝতে পারছি না তুই এভাবে রিয়েক্ট কেন করছিস? আমরা তো বউকে দেখতে এসেছি। হ্যাঁ রে ভাই, আমিও তোদেরকে এটাই বলছি। তোরা বউ দেখতে এসেছিস, চুপচাপ বউ দেখা হলে এখান থেকে চলে যা। বউকে পিচ্ছি লাগছে নাকি বুড়ি বুড়ি লাগছে সেটা তোদের কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আরে তুই আমাদের সঙ্গে এরকম আচরণ কেন করছিস? আমরা যখন বিয়ে করেছিলাম তুই তখন আমাদের বউয়ের সঙ্গে ভালোই মজা নিয়েছিস। এখন তোর বউকে দেখতে এসেছি আর তুই আমাদের সঙ্গে এরকম আচরণ করছিস? দেখ ভাই, এমনিতেই আমার মন মেজাজ ভালো নেই, তাই দয়া করে তোরা আমার সঙ্গে এরকম করিস না। তোরা বউ দেখতে চেয়েছিলে, আমি তোদেরকে আমার বউকে দেখিয়ে দিয়েছি। এখন দয়া করে চুপচাপ এখান থেকে চলে যা। তখনই তার বন্ধুরা বুঝতে পারলো হয়তো রাফির সঙ্গে কিছু একটা হয়েছে। তাই তারা আর বেশি কথা বাড়ালো না। নতুন বইয়ের জন্য তারা কিছু গিফট নিয়ে এসেছিল, সেগুলো ড্রেসিং টেবিলের উপরে রেখেই সেখান থেকে চলে গেল। বন্ধুরা চলে যাওয়ার পর রাফি প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার বোন যখন অন্য ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল তখন তুমিও পালিয়ে গেলেই তো পারতে। কেন শুধু শুধু আমাকে এই বদনামের ভাগিদার বানাচ্ছ? এই যে শুনুন, আমিও না ইচ্ছে করে আপনাকে বিয়ে করিনি, আমার মা বাবা জোর করে আপনার সঙ্গে বিয়ে দিয়েছে। আমি আপনাকে বিয়ে করতে চাইনি। তুমি আমাকে বিয়ে করতে চাওনি, বেশ ভালো কথা, তাহলে সেটা তখন বলনি কেন? আমি তো মনে মনে ভেবেছিলাম আপনি নিজেই হয়তো বিয়েটা ভেঙে দিবেন, কারণ একজনের সঙ্গে বিয়ে হওয়ার কথা বলে অন্যজনের সঙ্গে বিয়ে, সেটা আপনি মেনে নেবেন না। রাফি তখন আর কোনো কথাই বলল না। রাগে গড়গড় করতে করতে ওয়ার্ড্রবের ভিতর থেকে সিগারেটের প্যাকেট আর লাইটারটা হাতে নিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। আর ব্যালকনিতে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট টানতে লাগলো। পুরো ঘর সিগারেটের গন্ধে ভরে গেছিল। প্রিয়াঙ্কার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, কারণ প্রিয়াঙ্কা সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারে না। প্রায় ঘন্টাখানেক পর রাফি সিগারেট খাওয়া শেষ হলে রুমের ভিতর আসে। তখনই প্রিয়াঙ্কা রাফিকে দেখে বলতে থাকে, আপনার সমস্যাটা কি বলুন তো শুনি। আমার কি সমস্যা থাকতে যাবে? আমার কোনো সমস্যা নেই। তাহলে আপনি এতক্ষণ ধরে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট কেন খেলেন? আমার ইচ্ছে হয়েছে তাই আমি খেয়েছি, তোমার কি সমস্যা? আমার কি সমস্যা মানে সেটা আপনি বুঝতে পারছেন না? জানেন না আমি সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারি না? তুমি কি সহ্য করতে পারো আর কি সহ্য করতে পারো না সেই সব কিছু জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। কারণ এই রুমটা আমার, আর রুমের ভিতর, কারণ এই রুমটা আমার আর রুমের ভিতর যা ইচ্ছে তাই আমি করতে পারি। এতে কারোর ইচ্ছা অনিচ্ছাকে আমার গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। দেখুন,
আমার সঙ্গে একদম তেরামি করবেন না, তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। আপনি প্রতিদিন সিগারেট এনে রুমের ভেতরে রাখবেন আর আমি কিন্তু সেটা ফেলে দেব। ভুলেও এই কাজটা করবে না, তাহলে এর পরিণাম কতটা ভয়াবহ হবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে রাতের খাবার খাওয়ার সময় হয়ে যাওয়ায় তিশা প্রিয়াঙ্কাকে খাবার টেবিলে ডেকে নিল, কিন্তু রাফি তখন বাসায় ছিল না, তাই রাফিকে ছাড়াই ফ্যামিলির সবাই রাতের খাবার খেয়ে নেয়। এদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে তিশা আবারও প্রিয়াঙ্কাকে তার রুমে পৌঁছে দেয়। তিশা রুম থেকে বের হয়ে চলে যাবে, তখনই প্রিয়াঙ্কা পিছন থেকে বলতে থাকে, আমি কি এই রুমে ঘুমাবো? হ্যাঁ, কারণ এখন থেকে এটা তোমারও রুম। এই বলে প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তিশা সেখান থেকে চলে যায়। এদিকে প্রিয়াঙ্কা একা একা রুমের ভিতরে বসে আছে, তার কোনো কিছুই ভালো লাগছে না। একা একা ভয়ও লাগছে একটু একটু, কিন্তু কথা বলার জন্য কাউকে পাচ্ছে না। এদিকে রাত 11টার বেশি বাজে, প্রিয়াঙ্কার খুব ঘুম পাচ্ছে, কারণ সে এই সময়ের মধ্যেই প্রতিদিন ঘুমিয়ে যায়। ঠিক তখনই রাফি রুমের ভিতরে প্রবেশ করলো। প্রিয়াঙ্কা রাফিকে দেখা মাত্রই ভুল পর করে উঠে বসলো। রাফি রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিল, আর তারপর টাওয়ালটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 20 মিনিট পর ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। প্রিয়াঙ্কা তখনও বিছানার উপর বসে আছে। এদিকে রাফি রুমে এসেই প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখনো বসে আছো কেন? খেলতে ইচ্ছে করছে নাকি? আরে এত রাতে আমি কার সঙ্গে খেলা করব? কেন আমার সঙ্গে? আপনি তো সেই কখন রুম থেকে বের হয়ে চলে গেছেন, এতক্ষণে আপনার আসার সময় হলো? এই মেয়ে দেখো, তোমাকে আমি আগে থেকেই বলে দিচ্ছি, একদম আমার লাইফে ইন্টারফেয়ার করতে আসবে না। আমি কখন কোথায় যাব না যাব সে ব্যাপারে আমি তোমার কাছে কোনো কৈফিয়ত দিব না। আমি আপনার কাছে এত কথা জিজ্ঞেস করিনি, আপনি আমার সঙ্গে এভাবে চিৎকার দিয়ে কথা বলবেন না। এই দেখো, এমনিতেই মেজাজ খারাপ আছে, আমার সঙ্গে ফালতু বকো না। ওই পাশে সরে বসো, আমি ঘুমাবো। আরে আপনার মাথা খারাপ নাকি? আমি এখানে ঘুমাবো আর আপনি এই রুমে একটা মাত্রই বিছানা আছে, আপনি এখানে ঘুমাতে পারবেন না? এই মেয়ে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো তুমি কি বলছো? এটা আমার রুম, আর এই বিছানায় প্রতিদিন আমি ঘুমাই। তা আমি কি করব? আপনার ছোট বোন আমাকে এই রুমের ভেতরে দিয়ে গেল আর বলল এটা নাকি এখন থেকে আমারও রুম, আর আমাকে নাকি এখন থেকে এখানেই ঘুমাতে হবে। আমি কেন অন্য রুমে যেতে যাব? আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি অন্য রুমে গিয়ে ঘুমাতে পারেন, কিন্তু আমি অন্য কোথাও যাচ্ছি না, আমি এখানেই ঘুমাবো। এই মেয়ে দেখো, একদম মেজাজ খারাপ করো না, তাহলে কিন্তু খুব খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। আপনি আমাকে মেজাজ দেখাবেন না, আপনি আপনার বোনের সঙ্গে কথা বলুন, সে কেন আমাকে এখানে দিয়ে গেল। ওফ আল্লাহ, আমি যে কোন বিপদে পড়ছি সেটাই বুঝতে পারছি না। তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তুমি আমার বিয়ে করা বউ, তোমাকে তো আমার রুমেই থাকতে হবে। তুমি কেন এটা বুঝতে পারছো না? আমি সব কিছুই বুঝি, শুধু আপনি বুঝতে পারেন না, আর তার জন্যই আমার সঙ্গে এইভাবে চিৎকার চেঁচামেচি করছেন। দেখুন, আমার সঙ্গে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না, বিছানায় আমি ঘুমাবো। আপনি কোথায় ঘুমাবেন আপনি সেটা নিজেই ঠিক করে নিন। এই বলে বিছানায় শুয়ে প্রিয়াঙ্কা ঘুমিয়ে পড়ল। আর তারপর বাকিটা তো আপনারা নিজে চোখেই দেখতে। রাফি তখন আর কোনো উপায় না পেয়ে আলমারি থেকে একটা কম্বল আর একটা বালিশ দিয়ে ফ্লোরের ভিতর ঘুমিয়ে পড়ল। কিন্তু মাঝরাত হতে না হতেই প্রচন্ড শীত করতে লাগলো। এদিকে তার কখনো ফ্লোরে ঘুমানোর অভ্যাস নেই, তাই শরীরেও ব্যথা করছিল। তখনই রাফি আর কোনো উপায় না পেয়ে বিছানার এক পাশে এসে শুয়ে পড়ল, আর মাঝখানে একটা কোল বালিশ দিয়ে রাখলো, যাতে ভুল করে প্রিয়াঙ্কার শরীরের উপর তার হাত পা চলে না যায়। কিন্তু সেটা বললেই কি হয় নাকি? রাত আনুমানিক তখন 3:30টার কাছাকাছি বাজে। রাফি হঠাৎ ঘুম ভেঙে গেল। প্রিয়াঙ্কা তাকে আশ্রবিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। প্রিয়াঙ্কাকে নিজের থেকে অনেকবার ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আরো শক্ত করে রাফি জড়িয়ে ধরে আর ঘুমিয়ে পড়ে। সেই রাতে কোনো উপায়ান্তর না পেয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম ভাঙতেই প্রিয়াঙ্কা চিৎকার করে উঠলো আর বলতে লাগলো, আরে আরে, আপনি এখানে কি করছেন? এইভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? তুমি দেখতে পাচ্ছ না আমি এখানে কি করছি? দেখতে পাচ্ছি বলেই তো আপনার কাছে জিজ্ঞেস করছি। আপনি তো ফ্লোরে ঘুমিয়েছিলেন, তাহলে এখন এখানে আসলেন কেন? আর আমাকে এবার কেন নিজের বুকের উপরে নিয়ে শুয়ে আছেন? এই মেয়ে দেখো, একদম উল্টাপাল্টা কথা বলার চেষ্টাও করবে না। আমি তোমাকে আমার বুকের উপর টেনে নেইনি, বরঞ্চ তুমি নিজেই আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে। তারপর কি হয়েছে তা কিছুই আমি জানি না, কারণ আমি নিজেও ঘুমিয়ে গিয়েছিলাম। প্রিয়াঙ্কা তখন কোনো কথা না বলে বিছানা থেকে উঠতে চাইলেও
কিন্তু সে নিজের শরীর নাড়াতে পারছিল না। খুব ব্যথা করছিল তার সারা শরীর। তখনই সে রাফিকে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সারা শরীর এভাবে ব্যথা করছে কেন? তোমার শরীরটা তো আর আমার সঙ্গে নয় যে আমি বলতে পারবো তোমার শরীরে কেন ব্যথা করছে। শরীরটা যেহেতু তোমার, সেহেতু তোমারই জানা উচিত কেন ব্যথা করছে। রাতে ঘুমানোর আগ পর্যন্ত তো সবকিছু ঠিকঠাক ছিল, এখন হঠাৎ করে কি হলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। যাও তো এখান থেকে, ফালতু কথা বলতে এসো না। তোমার শরীর ব্যথা করছে কেন সেটা আমি কি করে বলবো? প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বাড়িয়ে বিছানা থেকে নামতে যাবে, তখনই রাফির ছোট বোন তিশা এসে দরজা নক করলো। আর প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলে দিতেই তিশা বলতে লাগলো, ভাবি, আম্মু নাস্তা খাওয়ার জন্য ডাকতেছে, তুমি ভাইয়াকে নিয়ে এক্ষুনি নাস্তার টেবিলে আসো। এই বলে তিশা সেখান থেকে চলে গেল। তখনই প্রিয়াঙ্কা রুমের দরজাটা লাগিয়ে দিয়ে রুমের ভিতরে চলে আসলো। আর তারপর রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে মিস্টার, শোনেন, আপনার মা আপনাকে নাস্তা খাওয়ার জন্য ডাকতেছে। এই মেয়ে শোনো, আমার মা মানে তুমি কি বোঝাতে চাইছো এটা তোমার শ্বশুর বাড়ি? আমি না মানি, কিন্তু আমার আব্বু আম্মুর সঙ্গে যথেষ্ট ভদ্র ব্যবহার করবে, তা না হলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, এটা তোমাকে বলে দিলাম। কারণ তুমি আর কিছু না জানলেও এটা খুব ভালো করেই জানো যে আমি আমার বাবা মায়ের জন্য তোমাকে বিয়ে করেছি, তা না হলে তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না। দেখুন, আমি আপনার বাবা মাকে আপনার বাবা আমায় বলবো, এর বেশি কিছু বলতে পারবো না। আপনার ভালো লাগলে লাগতে পারে, নয়তো নাই, তাতে আমার কিছুই করার নাই। এই বলে প্রিয়াঙ্কা আবারও বিছানায় শুয়ে পড়লো। তখন এই রাফি প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, কি ব্যাপার তিশা, কি বলে গেল শুনতে পাওনি? যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, তারপর নাস্তা করতে যাবে। আমি এত সকালে কখনোই নাস্তা করি না, আর আপনার আম্মুকে বলে দেবেন আমাকে যেন এত সকালে ঘুম থেকে ডেকে তোলা না হয়। আমি 10টার আগে ঘুম থেকে উঠি না। এই বলে প্রিয়াঙ্কা আবারও বিছানায় শুয়ে পড়তে চাইলে তখনই রাফি বলতে লাগলো, এটা তোমার বাবার বাড়ি না, এখানে তোমার যা ইচ্ছে হবে তুমি তাই করবে। এটা আমাদের বাড়ি, এখানে আমাদের ইচ্ছা মতো তোমাকে চলতে হবে, কথাটা মাথায় ঢুকিয়ে নাও। আপনি নিজেকে খুব বড় কিছু মনে করছেন নাকি, যে আমার উপর অধিকার রাখতে এসেছেন? শোনেননি মিস্টার, আমার উপর অধিকার দেখানো অতটাও সহজ নয় যতটা সহজ আপনি মনে করছেন। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। আমার অত কিছু বোঝার কোনো প্রয়োজন নেই, তোমাকে বলছি তুমি এখনো ফ্রেশ হয়ে আসবে, মানে এখন তোমাকে ফ্রেশ হয়ে আসতেই হবে। আমি দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। এই কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে রাফি প্রিয়াঙ্কার হাত টান দিয়ে নিজের পাজা কোলে করে তুলে নিল আর ডাইরেক্ট ওয়াশরুমের ভিতরে চলে গেল। ওয়াশরুমের দরজাটা খুলে সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার মাথার উপর ঝর্ণাটা ছেড়ে গেল আর প্রিয়াঙ্কা সরাসরি ভিজে গেল। প্রিয়াঙ্কা ধরফর করে রাফির কোল থেকে নেমে বলতে লাগলো, এটা কোন ধরনের ফাজলামো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে এভাবে ভিজিয়ে দিলেন? যথেষ্ট বড় হয়েছেন, ম্যাচুরিটি শেখেননি নাকি? এত ম্যাচিউরিটি শিকার কোনো ইচ্ছে আমার নেই। তোমাকে ভালোই বলেছিলাম ফ্রেশ হয়ে নাস্তা করতে যেতে, কিন্তু তুমি আমার কথা শুনলে না, তাই তোমাকে এভাবে নিয়ে আসতে বাধ্য হলাম। প্রিয়াঙ্কা অনেকটা রেগে গেলেও আর কোনো কথা না বলে চুপচাপ ফ্রেশ হয়ে রাফিকে সঙ্গে নিয়ে নাস্তার টেবিলে চলে আসে। আর তারপরে সবাই মিলে নাস্তা শেষ করে। সকাল 10টা প্রিয়াঙ্কা রাফিকে বলতে থাকে, আমাকে কাল আমাদের বাড়িতে দিয়ে আসবেন, সামনের সপ্তাহে আমার পরীক্ষা আছে। দেখো, তোমার স্কুল তোমাদের বাড়ির চাইতে আমাদের বাড়িতে যে কাজে, তাই এখন থেকে তোমাকে ওখান থেকে সব কিছু করতে হবে। আর তোমার প্রয়োজনীয় যা যা লাগবে আমাকে বলে দিও, আমি জিনিসগুলো নিয়ে আসবো। হয়েছে হয়েছে, আপনি আমাকে অনেক দরদ দেখিয়েছেন, আর কোনো দরদ দেখাতে হবে না। আমি আপনার দরদ দেখতে চাই না। আপনাকে যেটা বলেছি আপনি সেটাই করবেন। আমাকে কালকেই আমাদের বাড়িতে দিয়ে আসবেন। প্রিয়াঙ্কার এমন কথা শুনে রাফি কিছুটা রেগে গেল আর চিৎকার দিয়ে বলতে লাগলো, তোমাকে আমি কি বললাম তুমি শুনতে পাওনি? যা করার এখন থেকে তোমাকে ওখানে থেকেই করতে হবে। রাফির ধমকে প্রিয়াঙ্কা অনেকটাই কাঁদো কাঁদো হয়ে গেল। আর কোনো কথাই বলল না, চুপচাপ বিছানার উপর বসে কান্না করতে লাগলো। ঠিক তখন তার শাশুড়ি মা তার রুমে আসলো আর তাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার বৌমা, কি হয়েছে? তুমি এখানে এভাবে বসে বসে কান্না করছো কেন? শাশুড়ি মায়ের গলার আওয়াজ শুনে তার কান্না যেন আরো বেড়ে গেল। সে ফুপিয়ে ফুপিয়ে আরো বেশি কান্না করতে লাগলো। তখন তার শাশুড়ি মা তার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে বলতে লাগলো, কি ব্যাপার বৌমা, কি হয়েছে আমাকে বলবে তো? তুমি যদি আমাকে না বলো তাহলে আমি বুঝবো কি করে? আন্টি, আপনার ছেলে আমাকে বকা দিয়েছে। নিজের ছেলের বউয়ের মুখ থেকে আন্টি ডাক শুনে কিছুটা হতভম্ব হলেন রাফির আম্মু।
কিন্তু তারপরও যেহেতু মেয়েটার বয়স খুবই কম, তাই তিনি নিজেকে সংবরণ করে বলতে লাগলেন। কি বলছে আর কি হয়েছে সেটা আমাকে খুলে বলো, তা না হলে আমি বুঝবো কি করে? আমি আমাদের বাসায় যাব। এখানে আমি আর থাকবো না। এখানে থাকতে আমার একটুও ভালো লাগে না। দেখাবো মা, এখন তোমার বিয়ে হয়ে গেছে। এখন চাইলেও তুমি তোমার ইচ্ছে মতো এখনো কিছু করতে পারবে না। এটা তোমার শ্বশুর বাড়ি, আর সবচাইতে বড় কথা, তোমার স্বামী যেটা চায় তোমাকে তার মন ইচ্ছা মতোই চলতে হবে। শাশুড়ি মায়ের এই কথা শুনে প্রিয়াঙ্কার কান্না যেন আরো কয়েকগুণ বেশি বেড়ে গেল। সে আরো বেশি কান্না করতে লাগলো। তখনই তার শাশুড়ি মা কোনো উপায় না দেখে রাফিকে রুমে ডেকে নিলেন আর বলতে লাগলেন। রাফি, বৌমাকে নিয়ে তাদের বাড়ি থেকে একটু ঘুরে আয়। আমি পারবো না ওই বাড়িতে যেতে। তোমাদের মান সম্মান রক্ষা করার জন্য এই মেয়েটাকে আমি বিয়ে করেছি, কিন্তু এখন আর তোমাদের ইচ্ছে মতো কোনো কিছু করতে পারবো না। দেখ বাবা, একদম পাগলামি করিস না। তুই এগুলো করছিস এটা ঠিক। তোর আবু জানতে পারলে তাহলে তোর আবুর রাগারাগি করবে। কেন আমার জীবনটাকে কি আমার মতো করে চালানোর কোনো অধিকার নেই? সব সময় তোমার কথা মতোই চলতে হবে? আমি কোনো কথা শুনতে চাই না। তোমাকে যেটা করতে বলা হয়েছে তোমাকে সেটাই করতে হবে। তুমি আজকেই বৌমাকে নিয়ে একবার তাদের বাড়ি যাবে আর ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। এই বলে রাফির আম্মু সেখান থেকে চলে গেল। তখনই আবারও রাফি প্রিয়াঙ্কার সঙ্গে চেঁচাতে শুরু করলো। এই মেয়ে কেন এসেছে? তুমি আমার জীবনে কেন আমাকে একটু শান্তিতে থাকতে দিচ্ছ না? রাফির ধমকে প্রিয়াঙ্কা আরো জোরে জোরে কান্না করতে থাকে। তখনই আবার রাফি প্রিয়াঙ্কাকে বলতে থাকে। তোমার দুইটা পায়ে ধরি, আল্লাহর ওয়াস্তে এবার তোমার এই কান্নাকাটি বন্ধ করো। আমি আর সহ্য করতে পারছি না। রেডি হয়ে নাও, আমি বিকালের মধ্যেই তোমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাব। কথাটা শুনে প্রিয়াঙ্কার খুশি যেন আর ধরে না। মুহূর্তের মধ্যেই কান্নাকাটি সবকিছু বন্ধ হয়ে গেল। প্রিয়াঙ্কা তাড়াহুড়ো করে রেডি হয়ে নিল। তখনই রাফির আম্মু তাদের রুমে এসে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো। কি ব্যাপার বৌমা, তুমি এগুলো কি পরেছো? এই প্রথমবার বিয়ের পর বাবার বাড়িতে যাচ্ছ, লোকজন দেখলে কি বলবে সেটা একবার চিন্তা করেছো? কেন আম্মু? এই জামাটা তো একদম নতুন, এর আগে কখনো পরাই হয়নি। তাহলে কি সমস্যা? আরে বিয়ের পরও প্রথমবার বাবার বাড়ি যাচ্ছ, এখন যদি তুমি এসব জামা থ্রি পিস পরে যাও তাহলে আমাদের বাড়ির বদনাম হবে। এই নাও, এই শাড়িটা আমি তোমার শ্বশুর মশাইকে দিয়ে আনিয়েছি, আর কিছু অর্নামেন্টস আমি তিশাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, এগুলো পরে নাও। কিন্তু আন্টি, আমি তো শাড়ি পরতে পারি না। তাছাড়া শাড়ি পরে থাকতে আমার খুব সমস্যা হয়। আমি অত কথা শুনতে চাই না। তুমি আমাদের বাড়ির বউ, তোমাকে যা বলছি তাই মেনে চলতে হবে। আমাদের বাড়ির মান সম্মান বলে একটা ব্যাপার আছে। তখনই পাশ থেকে রাফি বলতে লাগলো। আরে যে মানুষটা শাড়ি পরতে পারে না, তাহলে তাকে তুমি শাড়ি পরতে প্রেশার কেন দিচ্ছ? সে তার মতো থাকুক না, তাতে তোমাদের কি সমস্যা? ওরে বাবারে বাবা, এখনই দেখছি বইয়ের পক্ষ নিয়ে কথা বলছিস। বাকি দিন কিভাবে যাবে তো সেটাই বুঝতে পারছি না। আমাকে নিয়ে তোমাদেরও তো চিন্তা করতে হবে না। আমার যেভাবে যাই চলে যাবে। আর যে মানুষটা যেভাবে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দাও। তার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না, কারণ আমি এই জিনিসগুলো একদম পছন্দ করি না। আমার সঙ্গে যা করেছো করেছো, কিন্তু আমার সামনে অন্য কারোর সঙ্গে এরকমটা হোক, এটা আমি চাই না। এই বলে রাফি রুম থেকে বের হয়ে চলে গেল। তখনই রাফির আম্মু মুচকি হাসতে হাসতে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলতে লাগলো। তুমি খুব ভাগ্যবতী বৌমা, আমার ছেলের মতো একটা ছেলেকে নিজের নিজের স্বামী হিসেবে পেয়েছো। যাও, তোমাকে শাড়ি পরতে হবে না, যেটাতে তোমার ভালো লাগে সেটাই পরো। ধন্যবাদ আন্টি। আবারও নিজের ছেলের বউয়ের মুখে আন্টি ডাকার শুনে এক রাশ হতাশা নিয়ে ছেলের রুম থেকে বের হয়ে গেলেন রাফির আম্মু। আর এদিকে রাফি রেডি হতে হতে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো। রাতে কিন্তু আমার সঙ্গে চলে আসতে হবে। কেন? আমি আপনার সঙ্গে কেন চলে আসব? আমি আমাদের বাড়িতে থাকবো। আমি আর আপনাদের বাড়িতে আসবো না, ভালো লাগে না। এখানে আমার সবাই আছে, শুধু আমার উপর হুকুম জারি করে। একদম এমনটা হবে না। যদি তুমি ওখানে গিয়ে কোনো ঝামেলা করেছো তাহলে কিন্তু আমি তোমাকে এখান থেকে নিয়েই যাব না। তোমাকে আগে কথা দিতে হবে, কোনো ঝামেলা ছাড়াই তুমি সন্ধ্যায় আমার সঙ্গে আমাদের বাড়িতে চলে আসবে। কিন্তু কেন? আপনারা সবাই কেন আমার সঙ্গে এরকম করছেন? কেন আমাকে আমার মতো থাকতে দিচ্ছেন না? শোনো মেয়ে, এখন তোমার বিয়ে হয়ে গেছে, এটা তোমাকে বুঝতে হবে। বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? আপনারা কি আমার মাথা কিনে নিয়েছেন নাকি?
যে আপনাদের যখন যেটা ভালো লাগবে তখন সেটাই আমার উপর চাপিয়ে দিবেন? দেখুন, আমার এইসব কিছু একদম ভালো লাগছে না। আমি একটু স্বাধীনতা চাই, আমি একটু আমার মতো করে বাঁচতে চাই। তাহলে বিয়েটা কেন করেছো? একদম ফালতু কথা বলবে না। এখন যদি তোমাদের বাড়িতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার সঙ্গে চলো। আর হ্যাঁ, যদি ওখানে গিয়ে কোনো নাটক করেছো তাহলে কিন্তু তোমার মতো ঘাটতেরাকে কিভাবে সোজা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনি কেন বারবার আমার সঙ্গে এরকম আচরণ করেন? আমি না আপনাকে বলেছি আমাদের বাড়িতে কেউ কখনো আমাকে ধমক দিয়ে কোনো কথা বলে না। হ্যাঁ, সেই জন্যই তোমাকে বাদর বানিয়েছে। নিজের স্বামী আর শ্বশুরবাড়িতে কীভাবে মেনটেন করা চলতে হয় সেটাও শেখায়নি। এখন তাড়াতাড়ি বের হও। এই বলে রাফি ড্রেসিং টেবিলের উপর থেকে বাইকের চাবিটা নিয়ে বের হলো। পিছন পিছন প্রিয়াঙ্কাও রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল রাফির আব্বু আম্মু দুজনেই ড্রয়িং রুমে বসে আছে। তখনই রাফির আব্বু প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বোমা, তোমরা কিন্তু আজকেই চলে এসো। কাল আমাদের গ্রামের বাড়ি থেকে কিছু মেহমান আসবে তোমার সঙ্গে দেখা করার জন্য। আপনাদের গ্রামের বাড়ি থেকে মেহমান আসবে, সেখানে আমি কি করব? আর আমাকে দেখার কি আছে? আমি কি চিড়িয়াখানার কোনো জন্তু নাকি যে আমাকে দেখার জন্য আসছে? প্রিয়াঙ্কার এমন উত্তর শুনে রাফির আব্বু আম্মু দুজনেই তাজ্জব বনে গেল। তারা কেউ এরকমটা আশা করেনি। তারপরও নিজেদেরকে সামলে নিয়ে রাফির আব্বু প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বোমা, ব্যাপারটা তুমি যেরকম ভাবছো সেরকম নয়। আসলে আমার আব্বু আম্মু গ্রামের বাড়িতে থাকে, বিয়েতে তারা আসতে পারেনি। আমার আব্বু আম্মু একটু অসুস্থ ছিল, তাই তারা কাল আসবে তোমাকে দেখতে। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আমাকে দেখার কি আছে? আমি তো আর পাঁচটা সাধারণ মানুষের মতোই দেখতে, তাই নয় কি? প্রিয়াঙ্কার এমন ব্যবহারে উপস্থিত সবাই একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কে কি বলবে না বলবে কিছুই থেকে উঠতে পারছে না। কখনোই পাশ থেকে রাফি প্রিয়াঙ্কাকে বলতে থাকে, তোমাকে এত কিছু বুঝতে হবে না। তোমাকে যেটা করতে বলা হয়েছে তুমি সেটাই করবে। সন্ধ্যার মধ্যেই আমার সঙ্গে আমাদের বাড়িতে ফিরে আসবে। কিন্তু কেন? আমি তো এই বাড়িতে ফিরে আসতে চাই না। আমি তো আমাদের হয়, তাহলে কেন আমাকে জোর করে এই বাড়িতেই থাকতে হবে? এই নাও, এবার তো তোমরা এই পিচ্চি মেয়েটার সঙ্গে আমাকে দিয়ে তোমার ফলটা বুঝতে পারছো। তোমাদেরকে তখনই আমি বলেছিলাম, কিন্তু তখন তো তোমরা আমার কোনো কথাই শুনলে না। তোমাদের মান ইজ্জত চলে যাবে সেই জন্য আমাকে এরকম একটা মেয়ের সঙ্গে বিয়ে দিলে। এখন তো আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু হবে। রাফির আব্বু আম্মু তখন আর কোনো কথাই বলল না। রাফির বাবা নিজের মাথায় হাত দিয়ে বসে আছেন, কারণ তিনি নিজে খুব ভালোভাবে বুঝতে পারছেন আনম্যাচিওর্ড একটা মেয়ের সঙ্গে নিজের ছেলেকে বিয়ে দেওয়ার পর কতটা ভয়াবহ হতে পারে। এদিকে রাফি তখনই আবারও প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, এই মেয়ে, এখন কি তুমি ওই বাড়িতে যাবে? তো কি আমি আপনার সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি নাকি? সে তখন থেকেই তো রেডি হয়ে বসে আছি আমি আপনার বাড়িতে যাব বলে। রাফি তখন আর কোনো কথা না বলে প্রিয়াঙ্কার হাত ধরে টানতে টানতে বাসা থেকে বের হলো। আর তারপর বাইক স্টার্ট করে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো। এই নাও, তাড়াতাড়ি বাইকে উঠে বসো। প্রিয়াঙ্কা যখন কোনো কথা না বলে বাইকে উঠে বসলো, আর তারপর রাফি বাইক স্টার্ট করলো। দেখতে দেখতে তারা প্রিয়াঙ্কাদের বাড়িতে চলে আসলো। বাড়ির সামনে এসে বাইকটা দাঁড় করাতেই প্রিয়াঙ্কা এক দৌড়ে বাইক থেকে নেমে বাসার ভিতরে ঢুকে গেল। এদিকে রাফি হাঁ করে বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা বাড়ির ভিতরে প্রবেশ করে তার আম্মুকে ড্রয়িং রুমে দেখা মাত্রই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আম্মু, তোমরা আমাকে ওই বাড়িতে কেন পাঠিয়েছো? ওই বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগে না। আমি আর ওই বাড়িতে যাব না। এগুলো কোন ধরনের পাগলামো? আর তুমি এখন কোথা থেকে এসেছো? তোমার সঙ্গে খেয়ে এসেছে জামাই এসেছে তো? প্রথম কথা হলো, তুমি আমাকে এতগুলো প্রশ্ন একসঙ্গে করলে আমি তোমাকে উত্তর দিব কিভাবে? তুমি আমাকে একটা কথা জিজ্ঞেস করো, আমি তোমাকে একটা কথার উত্তর দেই, কিন্তু তুমি তো সেটা করো না। না করে একসঙ্গে হাজার হাজার প্রশ্ন করে বসছো। আরে বাবা, এই তো 2 দিন হলো তোর বিয়ে হয়েছে, এর মধ্যে তুই একা একা শ্বশুর বাড়ি থেকে চলে এসেছিস? তাহলে তোকে তো প্রশ্ন করতেই হবে। আমি ওই বাড়ি থেকে একা একা চলে আসিনি, ওই লোকটা আমাকে নিয়ে এসেছে। ওই লোকটা মানে? তুই কি বলতে চাচ্ছিস কে তোর সঙ্গে এসেছে আর সে কোথায়? সেটা নিজের চোখে দেখে নাও। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, তাকে যেন জামাই আপ্যায়ন করে বাড়ির ভেতরে নিয়ে আসতে হবে। মেয়ের মুখ থেকে প্রিয়াঙ্কার আম্মু এমন কথা শুনে আর কোনো কথাই বললেন না। চুপচাপ গেটের কাছে আসলেন আর দরজা খুলতেই দেখতে পারেন ওনার বাড়ির নতুন জামাই বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। তখনই তিনি রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন,
এসো বাবা, ভেতরে এসো। আমার মেয়েটা এখনো ছোটই রয়ে গেল, জ্ঞান বুদ্ধি একটু হলো না। তোমাকে এখানে দাঁড় করিয়ে রেখে সে নিজে বাড়ির ভিতরে চলে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এসব বাবা, বাড়ির ভেতরে এসো। অন্য সব কথা পরে হবে, আগে তুমি ভেতরে এসে বিশ্রাম নাও। এই কথা বলে প্রিয়াঙ্কার আম্মু রাফিকে নিয়ে বাড়ির ভিতরে চলে আসলো। ইব্রাহিম রুমের রাফিকে বসতে দিয়ে নতুন জামাই বাড়িতে এসেছে বলে কথা, তাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করতে চলে গেলেন। এদিকে প্রিয়াঙ্কা নিজের রুমে সেই দিল লম্বা একটা ঘুম। এদিকে সন্ধ্যা প্রায় হয়ে আসছে। তখনই রাফি তার শাশুড়িকে বলতে লাগলো, আম্মু, আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে, কাল আমাদের বাড়িতে কিছু মেহমান আসবে। ও আচ্ছা, সেটা তুমি আমাকে আগে বললে না কেন? তাছাড়া প্রিয়াঙ্কা তো আমাকে এই ব্যাপারে কোনো কিছুই বলেনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি একটু ওয়েট করো, আমি প্রিয়াঙ্কাকে ডেকে নিয়ে আসছি। এই বলে প্রিয়াঙ্কার আম্মু ছেড়ে দিয়ে উপরের রুমে চলে গেল। আর রাতে তখন আর ড্রয়িং রুমেই বসে রইল। প্রিয়াঙ্কা তো আর ছিল, তখনই তার আম্মু তাকে ডাকতে শুরু করলো। কিরে প্রিয়াঙ্কা, তোকে আজকেই আবার শ্বশুর বাড়ি চলে যেতে হবে, সেই কথাটা তুই আমাকে বলিসনি কেন? কারণ আমি ওই বাড়িতে যাব না, ওই বাড়িতে যেতে চাই না, ওখানে আমার কোনো কিছুই ভালো লাগে না। দেখো প্রিয়াঙ্কা, একদম পাগলামো করবে না। এসব কথা তোমার বাবা শুনতে পারলে কিন্তু প্রচণ্ড রেগে যাবে। এমনিতেই উনি খুবই রেগে আছেন তোমার বোনের উপর। আর এখন যদি তুমি নিজেও এরকম ফাজলামো মার্কা কথাবার্তা শুরু করো, তাহলে কি হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সে যা হওয়ার হোক, তাতে আমার কিছুই যায় আসে না। তোমরা কেন তোমার বড় মেয়ের অন্যায়ের ফল আমার উপর চাপিয়ে দিচ্ছ? অপরাধ করলে তোমাদের বড় মেয়ে করেছে, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে কেন আমাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে? একদম বেশি কথা বলবে না, যা হওয়ার তা হয়ে গেছে। এখন এসব কিছু নিয়ে কোনো কথা শুনতে চাই না। তোমাকে শুধু যেটা বলেছি ওটাই করো। জামাই নিচে বসে আছে, তুমি আমার সঙ্গে আসো, দুজনে একসঙ্গে খাবার খাবে আর তারপর চলে যাবে। আমি বুঝতে পারছি না, তুমি কি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো নাকি? তুমি যদি মনে মনে এরকমটা চিন্তা করে থাকো, তাহলে সেটাই আমার, কিচ্ছু করার নেই। কিন্তু তোমার এই বাড়িতে এভাবে থাকাটা একদম চলবে না। আর তোমার প্রয়োজনীয় যা যা জিনিস লাগবে সব কিছু গুছিয়ে নাও। কিন্তু আম্মু। আর কোনো কিন্তু নয়, তোমাকে যেটা বলেছি সেটাই করো। তোমার আব্বু যদি জানতে পারে তুমি এই ব্যাপারে নিয়ে আমার সঙ্গে কথা কাটাকাটি করেছো, তাহলে কিন্তু এর ফল তোমাকে উপভোগ করতে হবে, সেই সঙ্গে আমাকেও বুক করতে হবে। সো তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। এই বলে প্রিয়াঙ্কার আম্মু আর এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে রাগে কষ্টে প্রিয়াঙ্কার নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে, কিন্তু কি আর করবে, কিছুই করার নেই। কারণ সে তার বাবাকে পছন্দ পরিমাণ ভয় পায়, যার কারণে সে এই বিয়েটা করতে বাধ্য হয়েছে। তা না হলে এই বিয়েটা তাকে করতে হতো না। বাধ্য হয়ে প্রিয়াঙ্কা নিজের জিনিসগুলো গুছিয়ে নিল আর তারপর ড্রয়িং রুমে চলে আসলো। তখনই তার আম্মু প্রিয়াঙ্কা আর রাফি দুজনকেই খাবার খেতে দিলেন। দুজনের খাবার খাওয়া শেষ হলে প্রিয়াঙ্কার আম্মু রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো বাবা, যেটা হয়েছে সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না, আর তুমিও প্রস্তুত ছিলে না। এখন যা হওয়ার তা তো হয়ে গেছে। এইসব কিছু নিয়ে পড়ে থাকলে তো আর চলবে না। আমার মেয়েটা তোমার চাইতে বয়সে অনেকটাই ছোট, তাই তোমার কাছে অনুরোধ করে বলছি, ও কোনো ভুল করলে তুমি একটু মানিয়ে নিও। ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। নিশ্চিন্তে থাকতে চাইলেও তো আর নিশ্চিন্ত হয়ে থাকতে পারি না, কারণ আমি খুব ভালো করেই জানি আমার মেয়েটা এখনো মানিয়ে গুছিয়ে সংসার করার মতো উপযুক্ত হয়নি। কিন্তু কি করব বলো, পরিস্থিতির শিকার হয়ে মেয়েটাকে তোমার সঙ্গে বিয়ে দিতে বাধ্য হলাম। তুমি বাবা একটু মানিয়ে নিও। রাফি তখন তার শাশুড়ি মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে প্রিয়াঙ্কাকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাফির সঙ্গে একটাও কথা বলে নেই, চুপচাপ গাড়িতে বসেছিল। বাড়িতে আসা মাত্রই প্রিয়াঙ্কা কারোর সঙ্গে কোনো কথা না বলে চোখটা রুমের ভিতরে চলে গেল আর দরজা আটকে বসে রইল। সবাই বুঝতে পারলো প্রিয়াঙ্কা কিছুটা রেগে আছে, তাই প্রিয়াঙ্কাকে কেউ আর কোনো কিছু বলল না। সবাই চুপচাপ নিজেদের মতোই রইল।
রাতের বেলা যখন রাফির আম্মু প্রিয়াঙ্কাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে আসলো, তখনই প্রিয়াঙ্কা বলতে লাগলো, আমি খাবো না আপনাদের বাড়ির খাবার। আপনার ছেলে আমাকে আমাদের বাড়িতে জোর করে এনেছে। কেন আমাকে জোর করে এখানে নিয়ে আসতে হবে? আমি কি আপনার ধন সম্পদ নিয়ে চলে গিয়েছিলাম নাকি? দেখো বৌমা, তুমি শুধুই ভুল বুঝতেছো আমাদেরকে। এটা তোমার শ্বশুর বাড়ি, আর বিয়ের পর প্রত্যেকটা মেয়েকে তার শ্বশুর বাড়িতেই থাকতে হয়, এটাই নিয়ম। এই বলে রাফির আম্মু প্রিয়াঙ্কাকে কোনো রকমে বুঝিয়ে খাবার টেবিলে নিয়ে গেল। সবাই যার যার মতো নিজেদের রুমে শুয়ে ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 12টার কাছাকাছি বাজে। রাতে তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেখান থেকে বাসে ফিরে আসে। বাসে এসে দেখতে পায় প্রিয়াঙ্কা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। তাই প্রিয়াঙ্কাকে আর ঘুম থেকে না জাগিয়ে সে প্রিয়াঙ্কার পাশে শুয়ে পড়ল। আর আজকেও যখন মাঝরাতে রাফির ঘুম ভাঙলো, তখনই রাফি দেখতে পেল প্রিয়াঙ্কা গতকালকের মতো তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। রাফি আর কোনো কথা না বলে প্রিয়াঙ্কাকে নিজের আরও কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এইভাবে দেখতে দেখতে 2-3 দিন সময় কেটে গেল। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই রাফি প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, প্রিয়াঙ্কার ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, আজ থেকে তোমাকে স্কুলে যেতে হবে। কাল তোমার প্রিন্সিপালের সঙ্গে আমার দেখা হয়েছিল, তিনি বলেছে আগামী সপ্তাহ থেকে তোমার এক্সাম। প্রিয়াঙ্কা তখন কোনো কথা না বলে চুপচাপ বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে নিল। সে বাসা থেকে বের হবে এমন সময়ে রাফি তাকে দেখে ফেলে আর পিছন থেকে বলতে থাকে, এই মেয়ে, কি সমস্যা তোমার? তুমি একা একা কোথায় যাচ্ছ? আরে আপনি তো যা ইচ্ছা তাই মানুষ। আপনি আমাকে কেন আবার বকাবকি করছেন? আমি তো স্কুলে যাচ্ছি, আপনি তো নিজেই বললেন আজ থেকে আমাকে স্কুলে যেতে হবে, আর আমি তো সেটাই করছি। হ্যাঁ, সেটাই তো। আমি তোমার সাহস দেখে অবাক না হয়ে পারছি না। তুমি এ বাড়ির নতুন বউ, আর আজকেই তুমি একা একা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছ। পাশের বাড়ির মানুষজন দেখলে কি বলবে সেটা তোমার জানা আছে? মানুষের কথায় এত কান দিয়ে তো আমার কোনো লাভ নেই, কারণ আমি কারোর কথা মতো চলতে পছন্দ করি না। তাছাড়া কেউ তো আমাকে কোনো কাজ করে দিবে না, তাই আমি কেন অন্যের কথা চিন্তা করতে যাব? তখন এই রাফি প্রিয়াঙ্কাকে চিৎকার দিয়ে বলতে থাকে, আর যদি এক পা সামনের দিকে এগিয়ে যাও তাহলে তোমার পা ভেঙে রেখে দিব, বলে দিলাম। আমি তোমাকে স্কুলে যেতে বলেছি, কিন্তু একা যেতে বলিনি। আমি তোমাকে স্কুলে পৌঁছে দেবো, আবার আমি তোমাকে বাসায় দিয়ে যাব। তখন এই রাফির চিৎকার শুনে তার আম্মু ড্রয়িং রুমে আসে। আরও প্রিয়াঙ্কাকে দেখে বলতে থাকে, কি ব্যাপার বৌমা, কি হয়েছে? এই সকালবেলা তুমি নাস্তা না করে কোথায় চলে যাচ্ছ? প্রিয়াঙ্কা তখন কোনো কথাই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখনই রাফি প্রিয়াঙ্কাকে বলতে থাকে, জানি না তোমার ফ্যামিলি তোমাকে কোন শিক্ষা দিয়েছে, তবে উল্টাপাল্টা কাজ করার শিক্ষাটা যে খুব ভালোভাবে পেয়েছো সেটা তোমার আচরণ দেখলেই বোঝা যায়। যাও এখন চুপচাপ নাস্তাটা করে নাও। এই তুই চুপ কর তো, কেন সবসময় এত কথা বলিস? মেয়েটা ছোট বাচ্চা মানুষ, সবসময় তোকে কেন এত কথা শোনাতে হবে? তুই তো জ্ঞান বুদ্ধি হোক, তারপরে দেখবি এমনিতেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর আমি ধর্না ধরে বসে থাকি সেই দিনের জন্য অপেক্ষা করি। আমাকে নাস্তা দাও। আমার এত কথা শোনার সময় নাই, এত কাহিনী দেখারও কোনো সময় নাই। এই বলে রাফি খাবার টেবিলে বসে পড়ল। তখনই তার আম্মু তাকে নাস্তা খেতে দিল। এদিকে তার আম্মু আবার প্রিয়াঙ্কাকে ধরে এনে নাস্তার টেবিলে বসিয়ে দিল। সেই সঙ্গে প্রিয়াঙ্কাকেও নাস্তা খেতে দিল। নাস্তা খাওয়া শেষ হলে রাফি প্রিয়াঙ্কাকে তার স্কুলে পৌঁছে দেয়। রাফি যখন প্রিয়াঙ্কাকে তার স্কুলে পৌঁছে দিয়ে স্কুল থেকে বের হয়ে আসছিল, তখনই প্রিয়াঙ্কার এক বন্ধু দৌড়ে প্রিয়াঙ্কার কাছে চলে আসে আর বলতে থাকে, কি ব্যাপার দোস্ত, তোর সঙ্গে এই হ্যান্ডসাম ছেলেটা কে? এত কিছু জেনে তোর লাভ নেই, ক্লাসে চল। আরে ভাই, তুই এত রেগে যাচ্ছিস কেন? ছেলেটা দেখতে হ্যাপি হ্যান্ডসাম, সুযোগ পেলে প্রেম করতাম। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে তোকে ম্যানেজ করে দিব, তখন তুই প্রেম করিস। এখন দয়া করে ক্লাসে চল। এই বলে প্রিয়াঙ্কা তার বান্ধবীকে নিয়ে ক্লাসে চলে আসলো। এরপরের দিনগুলো এভাবেই চলছিল। প্রতিদিন প্রিয়াঙ্কাকে তার স্কুলে পৌঁছে দিত আর তারপর সে নিজে অফিসে যেত। আর প্রিয়াঙ্কার স্কুল ছুটি হলে সে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে এই রাফির জন্য অপেক্ষা করত। আর রাফি তাকে বাসায় পৌঁছে দিয়ে আবারও নিজের কাজে চলে যেত। দেখতে দেখতে প্রিয়াঙ্কার এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। বেশ কিছুদিনের জন্য ছুটি পেয়েছে প্রিয়াঙ্কা। সেদিন রাতে রাফিকে বলতে লাগলো, আমার এখানে ভালো লাগছে না, আমি কিছুদিনের জন্য আমার বাবার বাসায় যেতে চাই। ঠিক আছে, এখন তো কিছুদিনের ছুটি আছে, তবে বেশি দিন কিন্তু থাকতে পারবো না। বেশি ভালো 1 সপ্তাহের মধ্যেই তোমাকে কিন্তু এখানে চলে আসতে হবে। প্রিয়াঙ্কা কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে রেডি হয়ে নিল। রাফি তার বাবা মায়ের সঙ্গে আগের দিনই বলে রেখেছিল
তাই সকালবেলায় প্রিয়াঙ্কাকে নিয়ে রওনা দেওয়ার জন্য তৈরি হয়। প্রিয়াঙ্কা সিঁড়ি দিয়ে ড্রয়িং রুমে আসছিল, তখনই মাথা ঘুরে পড়ে গেল হঠাৎ। বাড়ির কেউ এর কারণ বুঝতে পারলো না, তাই সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডেকে নিয়ে আসা হলো। ডাক্তার এসে প্রিয়াঙ্কাকে চেক আপ করলেন, আর তারপর যেটা বললেন, হ্যাঁ ভিউয়ার্স, যেটা বলেন সেটা আপনারা নিজের কানে শুনুন। শি ইজ প্রেগনেন্ট। হ্যাঁ, এরকম কথাই বলে ডাক্তার, আর এই কথাটা শুনে প্রিয়াঙ্কা চিৎকার দিয়ে বিছানা থেকে উঠে বসে। তখনই রাফির আম্মু তাকে শান্ত করে বলতে থাকে, কি ব্যাপার বৌমা, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এইভাবে চিৎকার দিয়ে উঠলে কেন? কোনো সমস্যা নাকি? তো আপনি বুঝতে পারছেন না কি সমস্যা? এই ডাক্তারের মাথায় সমস্যা, আমি প্রেগনেন্ট হলাম কিভাবে? দেখো, আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। আমার মাথায় কোনো সমস্যা হয়নি। আমি যা বলছি ঠিকই বলেছি। তুমি প্রেগনেন্ট, এবং আমার মনে হয় তোমার প্রেগনেন্সির 4 মাস চলছে। তুমি কাল আমার চেম্বারে আসবে। আমি তোমার কিছু টেস্ট করাতে চাই। আরে আপনাদের কি সত্যি মাথায় সমস্যা আছে? তাই তো এই পাগলের মতো প্রলেপ করছেন। আমি প্রেগনেন্ট হতে যাব কোন দোষে? আমার টেস্ট করানোর কোনো প্রয়োজন নেই, আপনি আগে নিজের মাথায় টেস্ট করান। এই বলে প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে নিজের রুমে চলে গেল। আসলে এতক্ষণ সে তার নিজের শাশুড়ির রুমে ছিল। প্রিয়াঙ্কা চলে যাওয়ার পর রাফি ডক্টরের কাছে এসে দাঁড়ালো, আর তারপর বলতে লাগলো, আপনি একটু আমার সঙ্গে বাইরে চলুন, আমি আপনার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাই। ডাক্তার তখন আর কোনো কথা না বলে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ির বাইরে চলে আসে। রাফি আর ডাক্তার তাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখনই রাফি ডাক্তারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখুন ডাক্তার, এটা মনে হয় সম্ভব হতে পারে না, এটুকু একটা মেয়ে। তাছাড়া বেশি হলে 2বার মেয়েটার সঙ্গে আমি অন্তরঙ্গ হতে পেরেছি তার অজান্তে, কিন্তু এরই মধ্যে প্রেগনেন্ট হয়ে যাওয়া আমার মাথায় ঢুকছে না। দেখো, ওটা অসম্ভব হওয়ার কিছু নেই। তুমি তার সঙ্গে অন্তরঙ্গ হয়েছো, তাহলে সে প্রেগনেন্ট, এতে সমস্যা কোথায়? এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মেয়েটার আচরণ তো আপনি নিজেই দেখতে পেলেন। এই মেয়ে কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপর আবার যদি প্রেগনেন্ট হয় তাহলে এই মেয়েকে কে সামলাবে, আর তার বাচ্চাকে কে সামলাবে? দেখো, এত কিছু তো চিন্তা করে আমার কোনো লাভ নেই। আমার যা বলার বলে দিয়েছি, আর ঘর বাকিটা তোমাদের ব্যাপার। তাছাড়া তুমি কালকে একবার ওকে নিয়ে আমার চেম্বারে আসবে। আমি কিছু টেস্ট করাবো। এই বলে ডাক্তার সেখান থেকে চলে গেল। তখনই রাফি রুমে আসতেই প্রিয়াঙ্কা রাফিকে বলতে লাগলো, এই শোনেন, এই ডাক্তারের মাথায় সমস্যা আছে। ডাক্তারের কথায় কান দিতে যাবেন না। আপনি আমাকে আমাদের বাড়িতে দিয়ে আসুন। আজকে তোমার যাওয়া হবে না, কাল তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাব, আর তারপর পরশু তুমি তোমাদের বাড়িতে যাবে। এই ডাক্তারের সঙ্গে আপনারা দেখছি মাথা খারাপ হয়ে গেছে। ডাক্তারের মতো কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আর আমি প্রেগনেন্ট হতে যাব কোন দোষে? এইসব তো তারাই হয় যারা কিনা আজ আমার সঙ্গে ইয়ে খেলে। প্রিয়াঙ্কার এই কথা শুনে রাফি নিজের মুখ চেপে হাসছে, কিছুই বলছে না। তখনই প্রিয়াঙ্কা বলতে লাগলো, কি ব্যাপার, আপনি মুখ চেপে এভাবে হাসাহাসি কেন করছেন? কই না তো, আমি মুখ চেপে হাসবো কেন? কাল তোমাকে ডাক্তারের কাছে যেতেই হবে। ডাক্তারের মাথা খারাপ নাকি তোমার পেট খারাপ সেটা তো আগে বুঝতে হবে। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। অফিসে বসে বসে চিন্তা করছে, তবে কি প্রিয়াঙ্কা সত্যিই প্রেগনেন্ট? এটা কি আদৌ সম্ভব, নাকি অন্য কোনো গরমিল আছে এর মধ্যে? দেখতে দেখতে কোনো রকমে দিনটা কেটে গেল। পরের দিন প্রিয়াঙ্কা ডাক্তারের কাছে যেতে না চাইলেও রাফি তাকে জোর করে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল। আর তারপর ডাক্তারের বলা সমস্ত টেস্ট করা হলো। টেস্টের রিপোর্ট নিয়ে রাতে আর প্রিয়াঙ্কা দুজনে একসঙ্গে ডাক্তারের কেবিনে প্রবেশ করলো। ডাক্তার রিপোর্টগুলো আগে নিজে খুব ভালোভাবে দেখে নিল, আর তারপর রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নিন আমার কথা। তো আপনার বিশ্বাস হচ্ছিল না, এবার নিজের চোখেই দেখে নিন আপনার স্ত্রী প্রেগনেন্ট নাকি মাথা খারাপ। রাফি তখন কোনো কথা বলছে না, নিজের মুখে হাত চেপে বসে আছে। তখনই প্রিয়াঙ্কা বলতে লাগলো, আমি প্রেগনেন্ট নই, আপনারই মাথা খারাপ, তাই আপনি যা তা বলছেন। আমি কেন প্রেগনেন্ট হতে যাব? ডাক্তার প্রিয়াঙ্কাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেও প্রিয়াঙ্কা কোনোভাবেই মানতে রাজি নয় সে প্রেগনেন্ট। তাই রাফি ডাক্তারকে বলতে লাগলো, ঠিক আছে ডাক্তার সাহেব, চিন্তার কোনো কারণ নেই। আমি তো আমার স্ত্রীকে ডাক্তার দেখাবো, সেই সঙ্গে আপনিও একটু নিজেকে ডাক্তার দেখিয়ে নিন। এখন আমি আসি। এই বলে ডাক্তারকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে ডাক্তারের টেবিল থেকে বের হয়ে চলে আসলো। বাসায় আসতে না আসতেই রাফির আম্মু তাদের রুমে আসে, আর রাফিকে বলতে থাকে, কি ব্যাপার, এবার টেস্টের রিপোর্টে কি আসলো? রিপোর্ট আবার কি আসবে, ডাক্তার যেটা বলে গিয়েছিল সেটাই সত্যি। সত্যি? তাহলে তো এটা খুবই খুশির খবর।
আমার ঘর আলো করে ফুটফুটে একটা নাতি আসবে। এর মতো খুশির খবর আর কিচ্ছু হতে পারে নাকি? তখনই পাশ থেকে প্রিয়াঙ্কা বলতে লাগলো, দেখুন আন্টি, এত খুশি হওয়ার কিছুই নেই। আপনার ঘরে কোনো নাতি নাতনি আসছে না, আর আমি এখনো প্রেগনেন্ট নই। আপনার যদি নাতি নাতনি নিয়ে খেলাধুলা করার এত ইচ্ছা থাকে, তাহলে আপনি আপনার নিজের মেয়েকে বিয়ে দিচ্ছেন না কেন? তাহলে তো নাতি নাতনির সঙ্গে খেলাধুলা করতে পারেন। প্রিয়াঙ্কার এমন কথা শুনে রাফি আম্মুকে বলবে কিছুই ভেবে পাচ্ছে না। এটা দেখে রাফি তার আম্মুকে বলতে লাগলো, আম্মু, তুমি যাও তো এখান থেকে, এই মাথা মোটার সঙ্গে কথা বলতে হবে না তোমাকে। ছেলের এই কথা শুনে রাফির আম্মু আর কথা বাড়ালেন না, চুপচাপ সেখান থেকে চলে গেলেন। তখনই প্রিয়াঙ্কা চিৎকার দিয়ে বলতে লাগলো, এই যে কি সমস্যা আপনার? আপনি মাথা মোটা কাকে বললেন? আমি মাথা মোটা কেন হতে যাব? যেটা সত্যি সেটাই বললাম। রাফি তখন কোনো উত্তর দিল না, চুপচাপ বিছানার উপর বসে বসে মোবাইল টিপাটিপি করতে লাগলো। তখনই আবারও প্রিয়াঙ্কা তাকে বলতে লাগলো, ব্যাগপত্র সব গোছানো আছে। আপনি আজকে এবং এক্ষুনি আমাকে আমাদের বাড়িতে দিয়ে আসবেন। আমি এই অসুস্থ ফ্যামিলির মানুষজনের সঙ্গে আর এখানে থাকতে চাই না। আর আপনি যদি আমাকে নিজে না দিয়ে আসেন, তাহলে আমি একা একাই চলে যেতে বাধ্য হব। তখন কিন্তু দয়া করে আমাকে কথা শোনাতে আসবেন না। এই বলে প্রিয়াঙ্কা লাগেজটা নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। আর এদিকে রাফি বাধ্য হয়ে তার সঙ্গে বের হলো। রাফি আর প্রিয়াঙ্কা দুজনে বাড়ি থেকে বের হচ্ছে। তখনই পেছন থেকে রাফির আম্মু রাফিকে বলতে থাকে, এই শোন, আজ কিন্তু তুই তোর শ্বশুর বাড়িতে 20 কেজি মিষ্টি নিয়ে যাবি। আন্টি শোনেন, আমাদের বাড়িতে কেউ মিষ্টি খায় না। আপনার যদি এতগুলো মিষ্টি খেতে ইচ্ছে করে, আপনি আপনার ছেলেকে বলুন আপনাকে খাওয়াতে। তোমাকে আমি কোনোদিনও মানুষ বানাতে পারবো না। নিজের শাশুড়ির সঙ্গে কেউ এরকম আচরণ করে, সেটা তোমার থেকে না দেখলে জানতামই না। তোমাকে তো কিছু করতে বলা হয়নি, তুমি চুপচাপ বের হও, যা করার আমি করব। এই বলে রাফি তার আম্মুকে সামলে নিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আজ রাফি বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়েছে। যদিও প্রিয়াঙ্কা বাইকে করে যেতে চাইছিল, কিন্তু তাকে প্রিয়াঙ্কার কথা শুনলো না। তাকে নিয়ে গাড়িতে করেই রওনা দিল। মাঝ রাস্তায় এসে হঠাৎই গাড়িটা নিয়ে রাফি একটা সুপার শপে ঢুকে গেল। সেখান থেকে বেশ কিছু জিনিস কিনে নিল। এদিকে প্রিয়াঙ্কা ততক্ষণে গাড়িতেই বসেছিল আর মোবাইলে ফেসবুকে স্ক্রল করছিল। রাফি কি করছে না সেদিকে তার বিন্দুমাত্র আগ্রহ নিয়ে এসে তার মতো করেই আছে। রাফি তার প্রয়োজনীয় জিনিসগুলো কেনা হয়ে গেলে তারপর আবারও গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা প্রিয়াঙ্কাদের বাড়িতে এসে পৌঁছে গেল। প্রিয়াঙ্কা বাড়িতে আসা মাত্রই দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। এদিকে রাফি তার শ্বশুর বাড়ির জন্য নিয়ে আসা মিষ্টি আর শপিং ড্রাইভারের সহযোগিতা নিয়ে ড্রয়িং রুমে রাফি প্রিয়াঙ্কার আম্মু রাফিকে দেখা মাত্রই দৌড়ে আসলো আর কুশলাদি বিনিময় করে জিজ্ঞাসা করতে লাগলো, কি ব্যাপার বাবা? বিষয় তো কিছুই বুঝতে পারলাম না, এত কিছু কেন? রাফি তখন লজ্জা মাখা মুখ নিয়ে তার শাশুড়ি আম্মুকে বলতে লাগলো, আম্মু, না মানে আসলে আপনাদের নাতি নাতনি আসতে চলেছে, তাই আমার আম্মু বলল আপনাদের জন্য কিছু মিষ্টি আর কিছু উপহার সামগ্রী নিয়ে আসতে। ও মা, তাই নাকি? তাহলে এই কথাটা তোমরা আসার আগে কেন আমাকে জানালে না? তাহলে আমি তোমাদের জন্য অনেক কিছুর আয়োজন করে রাখতাম। বাদ দাও, কোনো ব্যাপার না, আমার সময় লাগবে না, তোমার বিশ্রাম নাও, আমি কিছুক্ষণের মধ্যেই সব কিছু তৈরি করে নেব। এই বলে তখনই প্রিয়াঙ্কার আব্বুকে প্রিয়াঙ্কার আম্মু ফোন দিয়ে এই খবরটা জানায়। এই কথা শুনে প্রিয়াঙ্কার আব্বু অনেক বেশি খুশি হয় আর অফিস থেকে তখনই বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে তিনি দেখতে পান প্রিয়াঙ্কা নিজের রুমে বসে বসে তার বিড়ালদের নিয়ে খেলা করছে। তখনই প্রিয়াঙ্কার আব্বু প্রিয়াঙ্কার কাছে সে দাঁড়ায় আর তারপর প্রিয়াঙ্কাকে বুকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমার ছোট মেয়েটার ঘরে ছোট্ট পুচকুসোনা আসতে চলেছে। কি যে খুশি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এতক্ষণ সবকিছু ঠিকঠাক থাকলেও বাবার মুখ থেকে এই কথাটা শোনা মাত্রই প্রিয়াঙ্কা মুহূর্তের মধ্যে ছিটকে গিয়ে দূরে দাঁড়িয়ে বলতে লাগলো, আরে আব্বু, ওই ডাক্তারের সঙ্গে সঙ্গে দেখছি তোমাদের সবারই মাথা খারাপ হয়ে গেছে। তা কি সব উল্টাপাল্টা কথা বলছো? প্লিজ এইসব কথা বন্ধ করো, আমার না এগুলো ভালো লাগছে না। এই বলে প্রিয়াঙ্কা ব্যালকনিতে চলে গেল। প্রিয়াঙ্কার আব্বু তখন প্রিয়াঙ্কাকে আর কোনো কথা না বলে ড্রয়িং রুমে চলে আসেন আর তারপর রাফিকে বলতে থাকেন, জামাই বাবা, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলতাম। হ্যাঁ আব্বু, অবশ্যই, কেন নয়। আসলে বাবা, তুমি তো খুব ভালো করেই জানো আমার মেয়েটার বয়স খুবই কম, কিছু ব্যাপারে খুবই উদাসীন, কোনো কিছুকে সিরিয়াসলি নেয় না। তাই বলছিলাম এই সময়টাতে মেয়েদের খুব বিশেষ যত্নের প্রয়োজন হয়। তুমি যদি অনুমতি দাও তাহলে মেয়েটাকে কিছুদিন এখানে রাখতাম, মানে তোমার শাশুড়ি মায়ের কাছে আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তখন কোনো সমস্যা নেই। তবে আব্বু আম্মুর সঙ্গে
ফোন দিয়ে আপনি বলে দিয়েন, তা না হলে আবার তারা আমার সঙ্গে চেঁচামেচি করবে আর বলবে আমি প্রিয়াঙ্কাকে এখানে রেখে গেছি। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার বাবার সঙ্গে ফোনে অবশ্যই কথা বলবো। আর হ্যাঁ, তুমিও কিন্তু 2-3 দিন এখানে থাকবে, তারপর যাবে। হ্যাঁ না আব্বু, সেরকমটা হবে না। আমাকে কাল সকালেই চলে যেতে হবে। আমার তো অফিস আছে, এখানে থাকে আমার অফিস সামলাবে কে? প্রিয়াঙ্কা থাকলে থাকুক, তাতে আমার কোনো সমস্যা নেই। এই বলে রাফি তার শ্বশুর মশাইয়ের সঙ্গে অন্যান্য বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে। দেখতে দেখতে রাত হয়ে যায় আর তারপর সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করে নিজেদের রুমে ঘুমাতে চলে গেল। ওটা আপনি যখন প্রিয়াঙ্কার রুমে ঘুমানোর জন্য গেল তখনই প্রিয়াঙ্কা রাফিকে বলতে লাগলো, এই যে দেখুন, আপনাদের বাড়িতে এক্সট্রা কোনো রুম নেই বলে আপনার সঙ্গে একই রুমে থাকি, কিন্তু আমাদের বাড়িতে অনেকগুলো রুম আছে। আপনি অন্য রুমে গিয়ে ঘুমান, আমি আপনার সঙ্গে এক রুমে ঘুমাবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যেসব উল্টাপাল্টা কথা বলছো। তুমি আমার বিয়ে করা বউ, তোমার সঙ্গে এক রুমে ঘুমাবো, এটাই তো স্বাভাবিক। আর এটা আমার শ্বশুর বাড়ি। এখন যদি আমি তোমাকে রেখে অন্য রুমে গিয়ে ঘুমাই তাহলে সবাই কি ভাববে সেটা তুমি জানো। আমি এত কিছু জানি না, আর জানার প্রয়োজনও মনে করছি না। আমি শুধু আপনাকে এইটুকুই বলছি, আপনি আমার সঙ্গে এই রুমে ঘুমাবেন না, অন্য রুমে গিয়ে ঘুমান। এই বলে প্রিয়াঙ্কা বিছানায় গিয়ে শুয়ে পড়লো। এদিকে রাফিও নাছোড়বান্দা, সে তো কোনোভাবেই রুম থেকে বের হবে না। রুমের দরজাটা লাগিয়ে দিয়ে প্রিয়াঙ্কার পাশে এসে শুয়ে পড়লো। তখনই প্রিয়াঙ্কা আবারও রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো একবার আপনাকে বললাম আপনি এই রুমে আমার সঙ্গে ঘুমাতে পারবেন না, তারপরও আপনি কেন দরজাটা বন্ধ করে দিয়ে আমার পাশে শুয়ে পড়লেন? আপনি যান এখান থেকে। কই যাব? আমার বউকে ছেড়ে? থাকলে না হয়ে চলে যেতাম, কিন্তু বউয়ের পেটে এখন আমার সন্তান আসতে চলেছে। এখন তার বউকে একা ফেলে কোথাও যাওয়া চলে না। দেখুন, আপনাকে বলছি, ওই ডাক্তারের মতো মাথা খারাপ করা কথাবার্তা বলবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হবে, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। ডাক্তারের মাথায় সমস্যা আছে, তাই উল্টাপাল্টা কথা বলে। আচ্ছা ঠিক আছে, ডাক্তারের মাথায় সমস্যা আছে, কিন্তু আমার মাথায় তো কোনো সমস্যা নেই। আমি তো তোমার পাশে থাকতেই পারি। এখন কথা না বলে প্রতিদিনের মতো আমার বুকে চলে আসো, তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। কাল চলে গেলে তো বেশ কিছুদিন তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবো না। আপনি আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন মানে? আপনারও কি ডাক্তারের মতো মাথা খারাপ হয়ে গেছে নাকি? না বউকে, আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা একদম ঠিক আছে। তাছাড়া আমি তো সেরকম কোনো কথাই বলিনি। তুমি তো প্রতিদিনই আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে ঘুমাও। এবার বুঝতে পেরেছি, আপনার মাথা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে, তাই তো পাগলের মতো প্রলাপ করছেন। রাফি তখন বুঝতে পারলো সোজা কথায় কাজ হবে না। তাই সে প্রিয়াঙ্কাকে তার হাত ধরে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। আর তারপর শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো এখানে এসে ঘুমিয়ে পড়ো, কোনো কথা নয়। কথা বললে কিন্তু মাইট দিব বলে দিলাম। প্রিয়াঙ্কাও তখন আর কোনো কথা না বলে রাফির বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা রাফি নাস্তা শেষ করে শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের বাড়িতে চলে গেল। দেখতে দেখতে 2 দিন হয়ে গেছে প্রিয়াঙ্কা তাদের বাড়িতে আছে। কেন যেন এবার আর বাবার বাড়িতে এসে তার কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কিছুতেই মন বসছে না। সবসময় কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। বারবার রাফির কথা মনে পড়ছে। রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না। হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে, বিছানার পাশে হাত দিয়ে খুঁজে কাউকে পাচ্ছে না। তার কেন যেন একদম নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। তৃতীয় দিন বিকালবেলা ব্যালকনিতে বসে আছে, তার কোনো কিছুই ভালো লাগছে না। তাই সে রাফিকে ফোন দিল। 2বার রিং হতেই রাফি ফোনটা রিসিভ করলো আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পেল, কোথায় আপনি? কোথায় আর থাকবো, এই তো অফিসে বসে বসে অফিসার একটু কাজ করছিলাম। আপনার অফিস ছুটি হবে কখন? এই তো আরো ঘন্টাখানেক পর। কেন, কি হয়েছে? কিছুই হয়নি, আমার এখানে থাকতে ভালো লাগছে না। আমি রেডি হয়ে থাকবো, আপনি অফিস থেকে ফেরার সময় আমাকে নিয়ে যাবেন। আরে হুট করে এই কথা কেন? এই তো সেদিন ব্যাঙের মতো লাফাতে লাফাতে গেলে, আর মাত্র 3 দিন হলো তোমাকে রেখে এসেছি। এখনই কেন, পাগল হয়ে গেছো? এই যে দেখুন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমার এখানে থাকতে ভালো লাগছে না, তাই আপনাকে বলছি বাসায় ফেরার সময় আমাকে নিয়ে যাবেন, আমি তৈরি হয়ে থাকবো। অন্য কোনো কথা আমি শুনতে চাই না। এই বলে প্রিয়াঙ্কা ফোনটা কেটে দিল। তখন রাফিও তার সঙ্গে আর কথা বাড়ালো না। অফিস ছুটির সময় অফিস থেকে সোজা প্রিয়াঙ্কাদের বাড়িতে চলে এলো। রাফি ড্রয়িং রুমে বসে আছে, প্রিয়াঙ্কা তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। আর তারপর রাফি প্রিয়াঙ্কাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। প্রিয়াঙ্কাকে এত তাড়াতাড়ি চলে আসতে দেখে বাড়ির সবাই খুবই অবাক হয়। রাফির আম্মু তো প্রিয়াঙ্কাকে দেখে বলেই ফেলে, কি ব্যাপার বৌমা, এত তাড়াতাড়ি চলে আসলে যে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই তো 3 দিন আগে তোমার আব্বু ফোন দিয়ে জানালো তুমি বেশ কিছুদিন ওখানে থাকবে। 3 দিন পার হতে না হতেই চলে আসলে।
কেন আন্টি, আমি চলে আসাতে কি আপনার খুব বেশি সমস্যা হয়েছে নাকি? আরে পাগল মেয়ের কথা শোনো, তুমি চলে আসাতে আমার কোনো সমস্যা হতে যাবে কেন? এটা তোমার শ্বশুরবাড়ি, তোমার চিরস্থায়ী ঠিকানা। এখানে তোমার যখন খুশি আসতে পারো, এতে আমার নয় কারণে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আমাকে অযথাই প্রশ্ন করা থেকে বিরত থাকুন, আমার ভালো লাগছে না এইসব প্রশ্নের উত্তর দিতে। এই বলে প্রিয়াঙ্কা তার শাশুড়ি আম্মুকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। তার শরীরটা খুবই ক্লান্ত লাগছে। বিছানায় এগিয়ে যেতেই ঘুম চলে আসলো। রাফি তখন তার আম্মুকে বলতে লাগলো, আম্মু, তুমি আমার পিচ্ছি বউটাকে কিছু বইলো না। ও তো এমনিতেই পিচ্ছি, তার উপর এখন আবার তার ভিতরে আর একটা প্রাণ বেড়ে উঠছে। মেজাজ একটু চাঙ্গা থাকলে এটাই স্বাভাবিক, প্লিজ তুমি কিছু মনে কইরো না। আরে পাগল ছেলে আমার, আমি কিছু কেন মনে করতে যাব? প্রিয়াঙ্কা তো আমার তিশার মতোই। আমার তিশা যদি এমন ভুল করতো তাহলে কি আমি তাকে বকাবকি করতাম? তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি সব সামলে নিতে পারবো। তাই যেন হয়। তুমি দেখতে পেলে না মেয়েটা বাবার বাড়িতে যাওয়ার জন্য কতটা পাগল ছিল, আর এইবার মাত্র 3 দিন থেকেই পাগলের মতো ছুটে চলে আসলো। হ্যাঁ, এটা তো বুঝতেই পারছি, তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। এখন আর চাইলেও তোকে ছেড়ে দূরে যেতে পারবে না। দেখিস আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নিজের মায়ের মুখ থেকে এই কথা শুনে রাফি কিছুটা লজ্জা পেয়ে গেল। তাই আর এক মুহূর্তও দেরি না করে সেখান থেকে চলে গেল। দেখতে দেখতে প্রিয়াঙ্কার প্রেগনেন্সির টাইমটা চলে গেল। আজ হঠাৎ করে প্রিয়াঙ্কার ডেলিভারি পেইন উঠেছে, যদিও ডাক্তার ডেট দিয়েছে আরো 1 সপ্তাহ পর। ব্লিডিং হচ্ছে, তাই রাফি আর তার ফ্যামিলির মানুষজন এই বিষয়টা নিয়ে কোনো হেয়ালিপনা না করে প্রিয়াঙ্কাকে নিয়ে তখনই হসপিটালে চলে আসে। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয় আর রাফিকে বলতে থাকে, কংগ্রাচুলেশন মাই বয়, তোমার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। কথাটা শুনেই রাফির খুশি যেন উপচে পড়ছিল। তখনই রাফি ডাক্তারকে বলতে লাগলো, হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু আমার পিচ্ছি বউটা কেমন আছে, তার কোনো প্রবলেম হয়নি তো? না মাই ডিয়ার বয়, তোমার পিসি বউ একদম ঠিক আছে। আমিও মনে মনে ভয় পেয়েছিলাম, কিন্তু সেরকম কোনো প্রবলেম হয়নি। আল্লাহ তোমার সহায় হয়েছেন। যাই হোক, সব কিছু ভালোই হয়ে গেল, এতে আল্লাহর কাছে আমার অশেষ শুকরিয়া। আমি কি এখন আমার বউটার সঙ্গে একবার দেখা করতে পারি? এখন নয়, ঘন্টাখানেক পর তাকে কেবিনে শিফট করা হবে, তখন দেখা করো। এই বলে ডাক্তার সেখান থেকে চলে গেল। আর এদিকে নার্স প্রিয়াঙ্কার মেয়েকে এনে তার শাশুড়ি কোলে তুলে দিল। সবাই নতুন বাবুকে পেয়ে অনেক আনন্দ করছিল, কিন্তু রাফির দুশ্চিন্তা যেন কাটছিল না। সে চিন্তিত মনে হসপিটালের করিডোরে পায়চারি করতে থাকে। ঠিক তখনই একজন নার্স এসে রাফিকে বলে প্রিয়াঙ্কাকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। কথাটা শোনা মাত্রই রাফি সেখান থেকে দৌড়ে কেবিনে চলে গেল। প্রিয়াঙ্কা সবেমাত্র জ্ঞান ফিরেছে। রাফি প্রিয়াঙ্কার পাশে একটা চেয়ার টেনে বসলো আর তারপর প্রিয়াঙ্কার হাতটা ধরে বলতে লাগলো, কেমন আছো তুমি? ভালো আছি, কিন্তু আপনাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে আপনার? কই, আমার কিছুই হয়নি। আসলে এতক্ষণ সময় ধরে তুমি অপারেশন থিয়েটারে ছিলে, তাই তোমার জন্য একটু চিন্তা হচ্ছিল আর কি। আমার জন্য কেন চিন্তা করতে হবে? আপনার মতো একটা ভালো মানুষ যার স্বামী, তার জন্য কি কারো চিন্তা করতে হয়? ভাগ্য আমার বিপক্ষে থাকলেও আপনার ভালোবাসা আমাকে ঠিক আপনার কাছে পৌঁছে দিত। তাই বুঝি? তাই। এই বলেই তারা দুজন দুজনকে জড়িয়ে ধরলো আর নতুন জীবনের স্বপ্ন দেখতে থাকলো। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি আমার লেখা এই গল্পটা আপনাদের হৃদয় ছুঁতে পেরেছে। আপনাদের মূল্যবান মতামত ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। ভালো থাকবেন, সবার সাথে দেখা হবে আবারও কোনো নতুন একটি দুষ্ট মিষ্টি ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।